গভীর রাত, গাছের উপরে ডালে শুয়ে আছে আব্দুর রহমান। আপনারা হয়তো ভাবছেন গভীর রাতে গাছের ডালে রহমান শুয়ে কি করে। আসলে রহমান গাছের ডালে এমনি এমনি শুয়ে থাকে না। রহমানকে গাছে নিয়ে আসে একটা পরী। এটা নতুন কিছু না, এর আগেও এমন ঘটনা ঘটেছিল রহমানের সাথে। রহমান গাছের ডালে শুয়ে আছে, এদিকে লাঠি ও হারিকেন হাতে একজন বৃদ্ধা মহিলা গাছের কাছে এসে রহমানকে উদ্দেশ্য করে ডাকতে লাগলো, বাবা রহমান, নিচে নেমে আয়। এই বৃদ্ধ মহিলা রহমানের মা। রহমানের বাবা, ভাই, বোন কেউ নেই পরিবারে বলতে রহমান ও তার মা। রহমানের মা রহমানকে ডেকেই যাচ্ছে, কিন্তু রহমান নাক ডেকে ঘুমাচ্ছে। মনে হচ্ছে খুব আরামে ঘুমাচ্ছে। এমন অবস্থায় পাশের বাড়ির 2-3 জন উঠে এসে রহমানের মাকে বলে, রহমান কি আজকেও গাছের ডালে ঘুমাচ্ছে? তাদের কথার জবাবে রহমানের মা বলেন, হ্যাঁ বাবা, ওই দেখো, তোমরা আমার রহমানকে গাছ থেকে নিচে নামিয়ে দাও না বাবা। রহমানের মায়ের অনুরোধে ওখানে থাকা 2 জন গাছে ওঠেন আর রহমানকে ধরে নিচে নামান। নিচে নামিয়ে রহমানকে অনেক ডাকাডাকির পর রহমানের ঘুম ভাঙে। ওর ঘুম ভাঙার পর সেখানে থাকা সবাই বলে, কিরে রহমান, তোকে তোর মা কত করে ডাকছে শুনছিস না? গভীর রাত তুই গাছের ডালে শুয়ে আছিস, যদি পড়ে যেতিস। আর এখানে আসলি কিভাবে? রহমান বলল, আমি তো জানি না কিভাবে আসলাম, আমি তো রুমেই শুয়েছিলাম। আর বিশ্বাস করো, তোমরা তো বলো আমাকে, এত করে ডাকার পরও আমি শুনি না কেন। আমার অনেক গভীর ও মধুর ঘুম আসে, আমি জানি না কেন এমনটা হয়। রহমানের কথা শুনে সেখানে থাকা সবাই বলে, ঠিক আছে, অনেক রাত হয়েছে, তোর মাকে নিয়ে বাড়িতে যা। ওদের কথা শুনে রহমান ওর মাকে নিয়ে বাড়িতে গিয়ে শুয়ে পড়লেন। এই যে রহমানের সাথে এত ঘটনা ঘটে, রহমান কিন্তু জানে তার সাথে এসব ঘটনা ঘটায় একটা পরী। ওই পরীটা কখনো রহমানের সামনে না আসলেও স্বপ্নে অনেকবার আসছে। যাই হোক, বাড়িতে আসার পর রহমান কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়েন। সে রাতে রহমানের সাথে আর কিছু ঘটে না। পরের দিনের ঘটনা, রহমান জাল নিয়ে বেরিয়ে পড়লেন পাশে থাকা ছোট্ট নদীতে মাছ ধরার জন্য। তো রহমান জাল নিয়ে নদীতে মাছ ধরছেন। এমন অবস্থায় রহমান খেয়াল করেন তার পেছনে ঘোমটা দেয়া একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখে রহমান বলে উঠলেন, কে আপনি? আমার পেছনে দাঁড়িয়ে আছেন কেন? কিছু বলবেন? রহমানের কথা শুনে মেয়েটা চুপ করে থাকে। মেয়েটাকে চুপ দেখে রহমান মনে মনে ভাবেন, মেয়েটা বোবা নাকি? এই ভেবে রহমান আবারও বলেন, আপনি কি আমাকে কিছু বলবেন? আপনার মুখেও ঘোমটাটা দেয়া, মুখও তো দেখতে পারছি না। রহমানের এমন কথায় মেয়েটা মুচকে একটা হাসি দিয়ে রহমানকে বললেন, এই ভর দুপুরে রোদের মধ্যে মাছ ধরতে আসছো কেন? তোমার কষ্ট হয় না? আচ্ছা, একটা কাজ করো, ওই যে জায়গাটা আছে ওখানে তোমার জালটা ফেলো। মেয়েটার এমন কথা রহমান অবাক হয়ে বললেন, আপনি কে? আমাকে ওখানে জাল ফেলতে বলছেন? আপনাকে চিনি না, জানি না, কেন আপনার কথা শুনবো? যা বলছি করো না, জালটা ওখানে ফেলো। রহমান বলল, কিন্তু? কোনো কিন্তু না, একবার তো আমার কথা শোনো। মেয়েটার কথায় আর দেখানো জায়গায় রহমান জাল ফেললো। জাল ফেলে তোলার পর রহমান দেখল জালে অনেক মাছ উঠে আসছে। এতটা মাছ উঠে আসছে যে রহমান উপরে তুলতেই পারছে না। এত মাছ দেখে রহমান তো খুব খুশি। খুশিতে রহমান মেয়েটাকে জিজ্ঞেস করলো, এবার তো আপনি বলেন কে আপনি? আমার কাছেই বা কেন আসছেন? রহমানের কথায় মেয়েটা তার মুখ আর মাথা থেকে গোমটা সরাতেই রহমান দেখলো খুব সুন্দরী একটা মেয়ে। মানুষ এত সুন্দর হয় কি করে? মেয়েটাকে দেখে রহমান এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, চোখ যেন ফিরছে না। রহমানের এমন অবস্থায় মেয়েটা বলে, রহমান, কি হলো তোমার? আপনি কে? এত সুন্দর কিভাবে? আমার মনে হয় আমি আপনাকে কোথাও দেখেছি। তাই? রহমান, আমাকে তুমি স্বপ্নে দেখেছ, আমি তোমাকে স্বপ্নে দেখা দিয়েছি। কি? এখনো বুঝেনি আমি কে? আমি পড়ি, মরিয়ম পড়ি। আমি সেই পড়ি যে তোমাকে স্বপ্নে দেখা দেয়, মাঝে মধ্যে তোমাকে নিয়ে গাছের ডালে শুয়ে রাখি। রহমান বলল, পড়ি বলল, কি আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি তোমাকে আমার আসল পরিচয় দিলাম, ভয় করছে না? না, কেন জানি ভয় করছে না। আচ্ছা, আপনি আমার কাছে কেন আসেন? আমাকেই বা গাছের ডালে কেন শুয়ে রাখেন? রহমান, সত্যি বলতে আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। আমি তোমাকে গাছের ডালে ঘুমিয়ে রাখি, এতে যেন সবাই জানতে পারে আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। কিন্তু সব বলবো, তবে এখন না। তুমি মাছগুলো নিয়ে বাড়িতে যাও, আমি রাতে আসবো তোমার কাছে, তখন কথা হবে। ওর এমন কথায় রহমান আর কথা না বাড়িয়ে মাছগুলো নিয়ে বাড়িতে চলে গেল। তারপর পরী আর মানুষের প্রেমের একটা রোমান্টিক গল্প নিয়ে আসলাম আপনাদের সামনে। এই গল্পে শুধু পরী নয়, সামনে রোমান্টিক জিনও আসবে। অনেক সুন্দর কাহিনী থাকবে এই গল্পে। গল্পটি পুরোটা শুনতে হবে, তাহলে বুঝতে পারবেন আসলে কাহিনী কি। এদিকে বাড়িতে যাবার পর কথা মতো সে রাতে মরিয়ম পরী আব্দুল রহমানের কাছে এসে বললেন, এই কি করো? কি করব? রাতের খাবার খেয়ে শুয়ে আছি, ঘুমাবো। আপনি যে আমার কাছে আসলেন, কেউ দেখে ফেললে কি হবে? কেউ দেখবে না। কেউ তোমার রুমে আসলে আমি অদৃশ্য হয়ে যাব, চিন্তা করো না। আচ্ছা, তোমার অন্য নাম নেই? আছে তো, মা আমাকে মিজান বলে ডাকে। ওহ, তোমার এই নামটা সুন্দর, আমার সাথে মিল আছে। আমি মরিয়ম, তুমি মিজান। এখন থেকে তোমাকে মিজান নামে ডাকবো। আচ্ছা, আপনি আমাকে কতদিন ধরে চেনেন? অনেক দিন।
জানো, আমি তোমাকে অনেক আগে থেকেই ফলো করি। আমাদের জিনদের রাজ্য আছে, সেখানে আমার বাড়ি। বাড়িতে মা বাবা, একটা ভাই ও একটা বোন আছে। আমি সবার বড়। আমার তোমাদের দুনিয়া, তোমাদের পরিবেশ ভালো লাগে, তাই বাবার অনুমতি নিয়ে এখানে আছি। একদিন তোমাকে নদীর পাড়ে দেখলাম। শুরুতে তোমাকে দেখে ভালো না লাগলেও তোমার ভদ্রতা আর সহজ সরলতা তোমাকে ভালো লাগতে বাধ্য করেছে। আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি মিজান। মিজান বলল, কিন্তু আমি তো মানুষ, আপনি পড়ি, এটা কিভাবে সম্ভব? মন থেকে ভালোবাসলে সবই সম্ভব। একটা কথা, মানুষের সাথে জিন পরীর সম্পর্ক ও বিয়ে হারাম, গল্পের ক্ষেত্রে বলা হচ্ছে। মিজান বলল, সেটা তো জানি না। আচ্ছা, আপনি আমাকে গাছের ডালে ঘুম পাড়িয়ে রাখেন কেন? জানেন, এই জন্য আমার মা অনেক কষ্ট পান। উনি বৃদ্ধ মানুষ, মা ছাড়া আমার তো আর কেউ নেই। সবাই যেন জানতে পারে তোমাকে পড়িতে ধরেছে, পড়ি তোমাকে ভালোবাসে। এখন তো সবাই জেনে গেছে, আর আমিও তোমাকে সশরীরে দেখা দিয়েছি। এখন থেকে আর তোমাকে গাছের ডালে উড়িয়ে নিয়ে যাব না, চিন্তা করো না। ঠিক আছে। আপনি চলে যাবেন কখন? আমি তো ঘুমাবো, আর একটু থাকি না তোমার কাছে? আচ্ছা। মিজান, তুমি কি আমার সাথে আমার রাজ্যে যাবে? জিনপরি রাজ্যে? না না, আমার ভয় করে। ভয় কিসের? আমি আছি না, আমি তোমাকে নিয়ে যাব আমার বাড়িতে। না, আমার ভয় করে তবুও। তুমি তো অনেক ভীতু। আচ্ছা, ভয় পেও না, আমি তোমার অনুমতি ছাড়া তোমাকে আমাদের জিনদের রাজ্যে নিয়ে যাব না, কেমন? পরীর সাথে মিজান গল্প করতে করতে ঘুমিয়ে পড়েন। এদিকে বেশ কিছুক্ষণ ঘুমিয়ে থাকার পর মিজান হঠাৎ চমকে ওঠেন। মিজান উঠে দেখেন তখনও মরিয়ম পরী ওর পাশে বসে আছে। পরীকে দেখে মিজান বললেন, আপনি এখনও এখানে? চলে যাননি? না, তুমি তো হঠাৎ করে ঘুমালে, আমি এতক্ষণ তোমাকে দেখছিলাম। অনেক রাত হয়েছে, আপনি এখন চলে যান, কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও, আমি কাল তোমার সাথে দেখা করব। এই বলে মরিয়ম পরী চলে গেলেন। এদিকে পরী চলে যাবার পর মিজান আবারও ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে মিজানের মা মিজানকে ডাক দিয়ে বললেন, বাবা মিজান, তুই কি কাল রাতে কারোর সাথে কথা বলেছিলি? তোর রুম থেকে কেমন কথার আওয়াজ পাচ্ছিলাম। মায়ের কথায় মিজান বললেন, না মা, হয়তো স্বপ্নে কথা বলেছিলাম, তুমি হয়তো সেটাই শুনেছ। মিজানের মা বললেন, ও আচ্ছা, খাবার খেয়ে গরুটাকে নিয়ে একটু মাঠে যেত বাবা, গরুটাকে একটু ঘাস খাইয়ে নিয়ে আয়, কেমন? মায়ের কথায় মিজান নিজে খাবার খেয়ে গরু নিয়ে বের হলেন মাঠের দিকে। তো মাঠে গিয়ে গরুকে ঘাস খাওয়াচ্ছেন। হঠাৎ পেছন থেকে মরিয়ম পরী বলে উঠলেন, এই কি করছো তুমি? এই রোদের মধ্যে গরু নিয়ে দাঁড়িয়ে আছো কেন? গরুটাকে কোথাও বেঁধে রেখে তুমি গাছতলায় আসো। পরীর কথায় মিজান গরুটাকে কিছু একটার সাথে বেঁধে গাছতলায় গিয়ে বসলেন। গাছতলায় যাবার পর মরিয়ম পরী মিজানের দিকে হাত বাড়িয়ে একটা পানির পাত্র দিয়ে বললেন, নাও, এটা খাও। কি এটা? খেলে বুঝতে পারবে। খাও, খাও না। পরীর জোরাজুরিতে মিজান পাত্রে থাকা পানিটা খেয়ে বললেন, আরে বাহ, এটা তো খুব সুস্বাদু খেতে। এত মিষ্টি আর মজার পানি বা শরবত আগে কখনো খাইনি। আমার শরীর তো একেবারে ঠান্ডা হয়ে গেল। তাই নাও, এখন এই ফলগুলো খাও, এগুলো খুব মজাদার। এই বলে মরিয়ম নিজ হাতে মিজানকে ফল খাইয়ে দিলেন। মিজান ফলগুলো খাচ্ছেন আর বলছেন, এত মিষ্টি ফল হয় কিভাবে? অনেক মজা। এগুলো কি তোমাদের রাজ্যের ফল? হ্যাঁ, খাও। যাই হোক, পরীর দেয়া খাবার শেষে দুজনে কিছুক্ষণ গল্প করলেন। গল্প শেষে মিজান গরু নিয়ে আবার বাড়িতে চলে আসলেন। এভাবে কেটে গেল এক এক করে 7টা দিন। এই 7 দিনে মরিয়ম পরী ও মিজানের মাঝে বেশ ভাব ভালোবাসার সৃষ্টি হয়। 7 দিন পর এক রাতে পরী মিজানের কাছে এসে বলে, মিজান, তোমার সাথে তো বেশ কয়েকদিন ধরে চলাফেরা কথাবার্তা বললাম, আমার উপর থেকে কি তোমার ভয় কেটে গেছে? তুমি চাইলে আমি তোমাকে আমাদের রাজ্যে নিয়ে যেতে চাই। আমার মা বাবা তোমাকে দেখতে চেয়েছে। পরীর কথায় মিজান একটু চিন্তা করে বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে তোমার রাজ্যে যাব, কিন্তু আমাকে কথা দিতে হবে আমাকে আবার তাড়াতাড়ি রেখে যাবা। বুঝোই তো, বাড়িতে আমার বৃদ্ধ মা একা। ঠিক আছে, তাই হবে। আমি তোমাকে এক রাতের বেশি রাখবো না, তুমি যা বলবা তাই হবে। তুমি আজ রাতে খাবার শেষে অপেক্ষা করবা, আমি তোমার কাছে গিয়ে তোমাকে নিয়ে আমার রাজ্যে যাব, কেমন? পরীর কথায় রাজি হয়ে মিজান সেই রাতে খাবার শেষে অপেক্ষা করতে থাকে। এইভাবে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু মরিয়ম পরী তো আসে না। পরীর অপেক্ষা করতে করতে একসময় মিজান ঘুমিয়ে পড়েন। ঘুমিয়ে পড়ার পর মিজান কতক্ষণ ঘুমিয়েছিল জানে না। হঠাৎ মিজানের ঘুম ভেঙে যায় মরিয়ম পরীর ডাকে। পরী মিজানকে বলছে, মিজান ওঠো, দেখো তুমি কোথায়? পরীর ডাকে চোখ খুলে মিজান এদিক সেদিক তাকিয়ে বলল, মরিয়ম, আমি কোথায়? এটা কোন জায়গা? ভয় পেও না, তুমি জিনদের রাজ্যে। আমি তোমাকে ঘুমের মাঝে জিনদের রাজ্যে নিয়ে এসেছি। চারিদিকটা কত সুন্দর, এ তো রূপকথার জগতের মতো। মরিয়ম বলল, এর চেয়ে আরো সুন্দর সুন্দর জায়গা আছে, তোমাকে একটু পর দেখাবো। তার আগে চলো আমার পরিবারের সাথে তোমার পরিচয় করাই, মা বাবা অপেক্ষা করছে তোমার জন্য। এই কথাটা বলে মরিয়ম পরী মিজানকে নিয়ে তার প্রাসাদে চলে গেলেন। সেখানে যাবার পর মিজান দেখলেন সাদা জুব্বা পরা একজন চেয়ারে বসে আছে। উনাকে দেখে মরিয়ম বললেন, মিজান, উনি আমার বাবা, কথা বলো, ভয় পেও না। জিনের রাজ্যে এখানে সবাই জিন, ভয় তো একটু লাগবেই। মিজানের অবস্থা সেরকম দাঁড়িয়েছে। মিজান মরিয়ম পরীর বাবাকে দেখে বললেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি?
পরীর বাবা বলল, ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমি তোমার ব্যাপারে অবগত আছি। মরিয়ম আমাকে বলেছে তোমার কথা। তুমি বাবা ইনসান, আমি জানি। তুমি জিনদের রাজ্যে আসছো। তুমি আমার অতিথি, তোমার কোনো ভয় নেই। যাও, রুমে গিয়ে একটু রেস্ট করো। পরীর বাবার কথায় পরী মিজানকে নিয়ে সুন্দর একটা রুমে গেল। রুমটা বেশ সাজানো গোছানো। সেখানে যাবার পর পরী মিজানকে কিছু খাবার এনে দিলেন। মিজানের খেতে ইচ্ছে না করলেও পরে খাবারগুলো খেলেন। এদিকে খাবার শেষে মিজান পরীকে বললেন, মরিয়ম, আমি তো আসলাম বেশ কিছুক্ষণ হলো। আমাকে বাড়িতে কখন রেখে আসবা মরিয়ম? আসবো, আর কিছুক্ষণ থাকো। চলো, আমি তোমাকে এখন সুন্দর একটা জায়গায় নিয়ে যাব। জায়গাটা আমার অনেক পছন্দের। এই কথাটা বলে মরিয়ম পরী মিজানকে নিয়ে একটা জায়গায় গেলেন। জায়গাটা খুব সুন্দর, ঝর্ণার পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে নদীতে। সেখানে খুব সুন্দর একটা ফুলের গাছ। মরিয়ম পরী মিজানকে নিয়ে সেই সুন্দর ফুলের গাছের নিচে বসে গল্প করতে লাগলেন। এত সুন্দর জায়গা মিজান আগে কখনো দেখেনি। চারিদিকটা ভালো করে তাকিয়ে মিজান বললেন, তোমাদের জিনদের রাজ্য কত সুন্দর, চারিদিকে তাকালে চোখ জুড়িয়ে যায়। তাই নাকি? তাহলে আমার সাথে এখানে থেকে যাও। সম্ভব হলে থাকতাম, কিন্তু আমার তো বৃদ্ধ মা আছে। মা আমাকে ছাড়া কিভাবে বাঁচবে বলো? মিজান, তোমাকে একটা কথা বলি, তুমি রাজি থাকলে আমরা বিয়ে করতে পারি। কি বলো, এটা কিভাবে সম্ভব? কেউ কি মেনে নিবে? তুমি তোমার মাকে সময় করে বলবা, দেখবা তোমার মা কি বলে। আর এদিকে আমিও আমার পরিবারকে বোঝাবো, দেখবো ওনারা রাজি হয় কিনা। ঠিক আছে, আমি মাকে বলবো। এখন আমাকে বাড়িতে রেখে আসো। দেখি হাতটা দাও। মরিয়মের কথায় মিজান ওর হাতটা পরীর হাতে রাখতে মিজান আবারও ঘুমিয়ে যান। এদিকে মিজানের যখন ঘুম ভাঙে তখন সে দেখে সে বাড়িতে তার রুমে শুয়ে আছে। নিজেকে বাড়িতে দেখে মিজান মনে মনে ভাবে, মরিয়ম পরী নিশ্চয়ই ওকে রেখে গেছে। এদিকে মিজান বাইরে তাকিয়ে দেখলেন রোদ, তার মানে দিন হয়েছে। এইভাবে মিজান বিছানা থেকে উঠে ওর মাকে ডাকতে ডাকতে বললেন, মা কই তুমি? আরে খাবার দাবার কিছু থাকলে দাও না। মিজানের কথায় ওর মা দৌড়ে এসে মিজানের দিকে তাকিয়ে বললেন, মিজান, কই থেকে আসলি? কোথায় ছিলি? কোথায় আর থাকবো, ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম। মিথ্যা বলার জায়গা পাস না। মিজান, সত্যি করে বল, এই 3 দিন কোথায় ছিলি? 3 দিন মানে? আজ 3 দিন হলো তুই বাড়িতে নেই। কোথায় ছিলি? তোকে অনেক জায়গায় খুঁজছি। কি? আমি 3 দিন থেকে বাড়িতে নেই? এটা কিভাবে হয়? আমি তো এক রাতের জন্য গিয়েছিলাম, তাই না? বিড়বিড় করে কি বলিস? কোথায় গিয়েছিলি? না মানে, আমি আমার এক বন্ধুর বাড়িতে গেছিলাম, ওইখানেই ছিলাম 3 দিন। তোমাকে বললে তো যেতে দিতা না। মিজানের মা বলল, আমার কথা একবারও ভাবিসনি? জানিস তোকে খুঁজে না পেয়ে কতটা চিন্তায় ছিলাম। মাফ করে দাও মা, আর এমনটা হবে না। এখন কিছু খেতে দাও। মিজানের কথা শুনে ওর মা মিজানের জন্য খাবার নিয়ে আসলেন। খাবারগুলো খেতে খেতে মিজান ভাবতে লাগলো, এটা কি হলো? আমি এক রাতের জন্য মরিয়মের সাথে পরীর রাজ্যে গিয়েছিলাম, তাহলে 3 দিন হলো কি করে? সেটা যাই হোক, মরিয়ম পরী আসলে জিজ্ঞেস করে নিব। এইভাবে মিজান খাবারটা শেষ করে জাল হাতে নদীর দিকে যেতে লাগলো। নদীর কাছে যেতে মিজান দেখলো মরিয়ম পরী একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে। মরিয়মকে দেখে মিজান কাছে গিয়ে বলল, এটা কি করছো? কি করলাম? আমি তো কিছু করিনি। কিছু করনি? আমাকে এক রাতের কথা বলে 3 দিন তোমাদের জিনদের রাজ্যে রেখেছিলে কেন? আমার কি দোষ? তুমি তো গভীর ঘুমেছিলা। আমাদের রাজ্যে তোমার এতটা ভালো লেগেছে যে বুঝতে পারোনি কখন 3 দিন চলে গেছে। জানলে কি আর থাকতাম? মা কত চিন্তা করছিল আমার জন্য, জানো? আচ্ছা, এসব বাদ দাও না। আমাদের বিয়ের কি হলো? ওই তো বিয়ে হেঁটে হেঁটে আসছে। মানে? ওই দেখো, একটা মেয়ে আসছে আমার দিকে, দেখতে পাচ্ছ? হ্যাঁ। কে ও মিজান? আমার বাড়ির পাশে বাড়ি। ওর নাম সুমি। আমাকে পছন্দ করে, বিয়ে করতে চায়। সবসময় আমাকে জ্বালায়, জানো? তুমি একটু আড়ালে যাও, দেখো সে এসে কি বলে আমাকে। চিন্তা করো না, তুমি ছাড়া আমাকে কেউ দেখতে পাবে না। আমি অদৃশ্য হয়ে আছি। এই কথাটা বলে মরিয়ম অদৃশ্যভাবেই পাশে দাঁড়িয়ে রইল। এদিকে সে মেয়েটা সুমি মিজানের কাছে এসে মিজান বলল, কি হলো? কোথায় যাও? কোথায় আর যাব, তোমার কাছে আসলাম। কেন, কিছু বলবা? সুমি বলল, নতুন করে আর কি বলবো, চলো না বিয়ে করি। তুমি তো জানো আমি তোমাকে পছন্দ করি। তোমার মাও কিন্তু আমাকে পছন্দ করে, শুধু তুমি রাজি নও। তোমার প্রতি আমার ফিল আসে না। কি করব বলো? বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। আমি তোমাকে বিয়ে করব, তা না হলে কারোর সাথে বিয়ে হতে দেব না, এ বলে দিলাম। তাই নাকি? আচ্ছা, বাড়িতে যাও, আমি নদীতে যাব মাছ ধরার জন্য। ঠিক আছে, যাচ্ছি, কিন্তু তুমি শুধু আমার মনে রেখো। এই কথাটা বলে সুবি চলে গেল। এদিকে সুবি চলে যাবার পর মরিয়ম পরী মিজানকে বলল, ওকে শূন্যে তুলে কিন্তু আমি আছাড় মারবো। আরে না না, এমনটা করো না। হো আবেগে বলে এসব কথা। আবেগ না চাই। ওই মেয়ে তোমাকে বিয়ে করতে চায় কেন? তুমি ওকে বলে দিতে পারো না তুমি ওকে পছন্দ করো না, বিয়ে করবে না? সময় হলে ও একাই বুঝে যাবে। আচ্ছা, তোমার মাকে কি বলেছো আমাদের বিয়ের কথা? না, এখনো বলিনি। ভয় হয় জানো, মা যদি রাজি না হয়। মা ছাড়া তো আমার আর কেউ নেই। আমার চাচারা আছে, চাচাতো ভাইও আছে, ওরা বড় লোক। আমাদেরকে তো ছোট নজরে দেখে। আমার এই ছোট সংসারে শুধু মা আছেন। মিজান, আমি কিন্তু তোমাকে কোনো রকম জোরাজুরি করছি না। তোমাকে আমি অনেক ভালোবাসি, তুমিও নিশ্চয়ই আমাকে পছন্দ করো, ভালোবাসো। তুমি তোমার মাকে ভালোভাবে বুঝিয়ে বলবা আজ রাতে। বলে দেখো উনি কি বলেন।
মরিয়ম পরীর কথায় মিজান রাজি হন। মরিয়ম পরী ও মিজানের কাছে বিদায় নিয়ে তখনকার মতো চলে গেলেন। যাই হোক, কথা মতো সেই রাতে মিজান ওর মাকে বলে, মা, তোমাকে একটা কথা বলার ছিল, জানি বিশ্বাস করবে না, তবুও বলি। কি কথা বাবা, বল না, বলো আগে, কথাটা শুনে রাগ করবে না? তুই আমার একমাত্র ছেলে, তুই ছাড়া কে আছে আমার, রাগ করবো না, বল কি বলবি? মা, আমি তোমাকে মিথ্যা বলছিলাম। আমি যে 3 দিনের জন্য বাড়িতে ছিলাম না, জানো এই 3 দিন আমি কোথায় ছিলাম? কোথায় ছিলি? জিনদের রাজ্যে একটা পরীর সাথে গিয়েছিলাম। মা, আমার কাছে একটা পরী আসে, এটা সেই পরী যে আমাকে গভীর রাতে গাছের ডালে ঘুমিয়ে রাখে। মা, ওই পরীটা খুব ভালো, ওর নাম মরিয়ম। মরিয়ম পরী আমাকে ভালোবাসে, পছন্দ করে। সত্যি বলতে আমিও ওকে পছন্দ করি। মরিয়ম পরী চায় আমরা বিয়ে করি। আমি তোমাকে আমাদের বিয়ের কথাই বলতে আসলাম। তুমি যদি রাজি থাকো তাহলে পরীকে বিয়ে করব। তুই কি বলতেছিস বাবা? একটা পরীকে বিয়ে করবি, কিন্তু ওর সাথে সংসার করবি কিভাবে? কোথায় থাকবে ও মিজান? আমার সাথে সংসার করবে, আমাদের সাথেই থাকবে। মা, আমি কিন্তু তোমার কথার অবাধ্য হব না, তুমি যা বলবা সেটাই করব। দেখ বাবা, আমি বৃদ্ধ হয়ে গেছি, কখন যে মারা যাব ঠিক নেই। আমার ইচ্ছের কি আছে? তুই যদি রাজি থাকিস তাহলে আমি মানা করব না, তবে বিষয়টা আরেকবার ভেবে দেখ। ঠিক আছে মা। আচ্ছা, তুই পরীকে একবার আমার সামনে আমার কাছে নিয়ে আয় না, আমি ওর সাথে কথা বলি, দেখি ওকে। মিজানের মায়ের কথায় মিজান বললেন, ঠিক আছে মা, আমি কাল রাতে মরিয়ম পরীকে তোমার কাছে নিয়ে আসবো। তুমি ওকে দেখবা, কথা বলবা, কিন্তু খবরদার এই কথা কাউকে বলবা না। এই কথাটা বলে মিজান নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন দিনের বেলা মরিয়ম পরী মিজানের কাছে আসলে মিজান পরীকে সব খুলে বলে। মিজান বলে, মা তোমার সাথে কথা বলতে চায়, দেখা করবা আজ রাতে? মিজানের কথায় মরিয়ম পরী রাজি হন। তার কথা মতো সে রাতে মরিয়ম মিজানদের বাড়িতে মিজানের মায়ের সামনে আসেন। পরী এসে মিজানের মাকে সালাম দিয়ে বললেন, মা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি কি স্বপ্নে দেখছি নাকি? স্বপ্নের মতো মনে হচ্ছে, একটু একটু ভয়ও করছে। মা, আপনি ভয় পাবেন না, আমি পড়ি ঠিক আছে, কিন্তু ভয়ঙ্কর রূপে তো আপনার সামনে আসিনি। আপনি নাকি আমাকে দেখতে চেয়েছেন, কথা বলতে চেয়েছেন। মিজানের মা বলল, তুমি পড়ি, আসলেই দেখতেও পড়ি, তোমাকে ডাকছি মা একটা কথা বলতে। মিজানের মুখে শুনলাম তোমরা দুজন একে অপরকে পছন্দ করো, ভালোবাসো, বিয়ে করতে চাও। হ্যাঁ মা, ঠিকই শুনেছেন, কিন্তু আপনার ও আমার পরিবারের অনুমতি ছাড়া আমরা দুজন কিছুই করব না। আমি আর কি বলবো, আমার ছেলে যদি জেনে শুনে তোমাকে বিয়ে করবে। কিন্তু মা, তোমরা তো জিন জাতি, তোমার মা বাবা কি আমাদেরকে মেনে নিবে? মিজানের সাথে তোমার বিয়ে মেনে নিবে? সেটা আমি ম্যানেজ করে নিব, আমি মা বাবাকে বলে দেখি। ঠিক আছে, বলো, দেখো ওনারা কি বলে। মিজানের মায়ের কথায় মরিয়ম পরী আরও কিছুক্ষণ গল্প করে চলে গেলেন। এই ঘটনার পরের দিন মিজান পরীর জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু পরী তো আসে না। এভাবে এক এক করে 3 দিন চলে যায়। এই 3 দিনে মিজান পরীর জন্য অপেক্ষা করলেও পরী আসে না। এদিকে 3 দিন পর এক রাতে মরিয়ম পরী মিজানের কাছে আসে। পরীকে দেখে মিজান বলেন, কই ছিলা? 3 দিন আমার কাছে আসনি, কোনো সমস্যা কি? মিজানের কথায় মরিয়ম মন খারাপ করে চুপ করে থাকে। এই দেখে মিজানও বুঝে যান মরিয়মের মা বাবা তাদের বিয়েতে রাজি নন। মরিয়ম মন খারাপ করে বসে। এ দেখে মিজান বলল, কি হয়েছে, কথা বলো না কেন? তোমার মা বাবা কি আমাদের বিয়েতে মত দেননি? ওনারা কি রাজি নন? না, মত দেননি, উল্টো একটা জিনের সাথে আমার বিয়ে ঠিক করেছে। কি, তোমার বিয়ে ঠিক করেছে? এই কথাটা বলে মিজানও মন খারাপ করে বসে থাকে। এ দেখে মরিয়ম পরী হা হা করে হাসতে হাসতে বলে, আরে আমি তো মজা করছিলাম বোকা। আমার মা বাবা আমাদের বিয়েতে মত দিয়েছে। আমার মা বাবা 2-1 দিনের মধ্যে তোমাদের বাড়িতে আসবে তোমার মায়ের সাথে কথা বলতে। সত্যি? উফ, আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। ধুর বোকা, ভয় কিসের, আমাদের পরিবার আছি, এখন শুধু বিয়ের অপেক্ষা। ঠিক আছে, শুনে ভালো লাগলো। আচ্ছা শোনো না, বলছিলাম শরীরটা খারাপ লাগছে, আজ ঘুমাই, অনেক রাত তো হয়েছে, কাল এসো কেমন? মিজানের কথায় মরিয়ম পরী চলে গেলেন। পরী চলে যাবার পর মিজানও ঘুমিয়ে পড়ল। এদিকে পরের দিন মিজানদের গ্রামে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। মিজানদের গ্রামে কে যেন একটা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলেছে। তার লাশ পাওয়া গেছে সকালে। মেয়েটা খুব গরিব, তাই সেরকম কোনো পুলিশি তদন্ত হচ্ছে না, কোনো সারা শব্দও নেই। এই ঘটনার দিনে মরিয়ম পরী মিজানের সাথে দেখা করতে আসলেন। পরী এসে মিজানকে বলল, কি হয়েছে, তোমার কি মন খারাপ? হ্যাঁ অনেক, আমাদের গ্রামের একটা মেয়েকে কে যেন ধর্ষণ করে মেরে ফেলেছে। মেয়েটার জন্য খারাপ লাগছে। ওর মা বাবা অসহায় হয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছে, কিন্তু মেয়েটার সাথে কে এমন করলো সেটা কেউ জানে না। মিজান, আমি কিন্তু জানি এই কাজটা কে করেছে। কি, তুমি জানো কে করেছে এই কাজ? তোমার চাচাতো ভাই সুজন ও তার এক বন্ধু, দুজন মিলে। সুজন এই কাজ করেছে? কি বলছো, তুমি কি শিওর দেখেছো? মিজান, ভুলে যেও না আমি পড়ি, আমি তোমাদের মানুষদের খবর খুব দ্রুত এনে দিতে পারি। তাছাড়া কাল রাতে তোমার কাছ থেকে চলে যাবার সময় আমি দেখেছি ওদের কাছে লাইট আর সিগারেটের আগুন থাকায় আমি কাছে যেতে পারিনি, মেয়েটাকে বাঁচাতেও পারিনি। আমি শিওর, আমি দেখেছি সুজন ও তার বন্ধু এই কাজটা করেছে, মেয়েটাকে ধর্ষণ করে মেরে ফেলেছে। মরিয়ম পরীর মুখে কথাগুলো শুনে মিজান অবাক হয়ে বসে পড়লেন।
এই দেখে মরিয়ম বললেন, মিজান দেখো যেটা হবার হয়ে গেছে, মেয়েটা তো আর বেঁচে নেই। মেয়েটাকে তোমার চাচাতো ভাই আর তার বন্ধু ধর্ষণ করে মেরে ফেলেছে। এই কথাটা আমি জানি। আমি তোমাকে বললাম তুমি এর সঠিক বিচার করো, ওদেরকে পুলিশে ধরিয়ে দাও। তার আগে ভালো হয় তোমার চাচাতো ভাইয়ের সাথে কথা বলো। ও যদি নিজে দোষ স্বীকার করে পুলিশের কাছে ইচ্ছাকৃতভাবে ধরা দেয় তাহলে তো ভালো হয়। মিজান বলল, তুমি ঠিকই বলেছ। আচ্ছা তুমি এখন চলে যাও, কালকে আমার সাথে দেখা করো, কেমন? মিজানের কথায় মরিয়ম পরি চলে গেলেন। এদিকে মিজান ও তার চাচাতো ভাই শাকিলের সাথে দেখা করলেন। দেখা হতে মিজান শাকিলকে বললেন, শাকিল শোন, তোর সাথে কথা আছে। আমার সাথে তোর আবার কিসের কথা? কি বলবি বল। গ্রামে একটা ধর্ষণ হয়েছে, এটা তো জানিস। কে করেছে এটা? তুই কি পাগল? কে করেছে সেটা তো কেউ জানে না। আমি জানবো কেমনে? শাকিল অভিনয় কম করে কর। মেয়েটা গরিব ঘরের মেয়ে, ওর মা বাবার অবস্থা তো জানিস। কেন করলি কাজটা? কেন করলি মানে কি বলতে চাস তুই? কি বলতে চাই বুঝিস না? এত বড় একটা পাপ অন্যায় করে কিভাবে চুপচাপ আছিস বলতো? কেন মেয়েকে ধর্ষণ করে মেরে ফেললি? আমি মেরেছি মানে? কে বললো তোকে? আমি মারিনি, আমি কিচ্ছু জানি না। দেখ শাকিল, আমি দেখেছি, আমি জানি তুই আর তোর বন্ধু মিলে এই কাজ করেছিস। তুই কিভাবে জানলি? আচ্ছা জেনে গেছিস তো ভালো কথা, কাউকে বলিস না ভাই। তুই না আমার চাচাতো ভাই, আমাকে বাঁচা। আমি তোকে কিছু টাকা দিয়ে দিচ্ছি, তুই কাউকে কিছু বলবি না। মিজান বলল, তুই আমাকে এই চিনিস তাহলে এতদিনে?